নারায়ণগঞ্জে বস্তাবন্দি করে মাটি চাপা দেয়া 2 নারী ও এক শিশুর 3 মরদেহ উদ্ধার। শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে টিকটকার ক্রিম আপা। এবং সাভারে দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, নাটোরে কোর্টের মালখানায় চুরি। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটি চাপা অবস্থায় 2 নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার মিজমিজি এলাকার একটি পুকুরের পাড়ে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থলে কাজ করছে। নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 2 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। স্বপ্না গার্মেন্টস কর্মী হিসেবে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা। আসলে আলোচিত সমালোচিত টিকটকার শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ভাইরাল হওয়ার জন্য নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করতেন এই ক্রিম আপা। গত 30 মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়, যেখানে শারমিন শিলা মেয়েকে জোর করে মুখ চেপে কিছু খেতে বাধ্য করছেন। পরে বাসার মালামাল এবং পার্লারের সাইনবোর্ডের লেখা মুছে অন্যত্র চলে যায় ক্রিম আপার পরিবারের সদস্যরা। এর আগে আশুলিয়া থানায় শিশু নির্যাতন দমন আইনে শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উনি ধরা পড়ছে, এখন আমরা এই নিউজগুলো আর কি দেখতেছি। মাল ছিল মানে বাসা ঢুকে বলতেছে 8 তারিখে বাসা নিয়ে মালপত্র নিয়ে গেছে। মাঝে মাঝে ক্লায়েন্ট আসতো, যেত, কিন্তু রুমের ভিতরে কি সেটা আমরা জানি না। আমাদের দেশে আইন প্রশাসন আছে, তারা দেখুক এটা ভালো নাকি খারাপ। প্রশাসন যেটা ভালো মনে সেটাই করবে, আমাদের আর কিছু বলার নেই। সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার ব্যাংক টাউন পার হয়ে পুলিশ টাউনের আগে ব্রিজে বাসটি উঠতেই আগে থেকে অবস্থান নেওয়া 3-4 জন ছুরি হাতে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তারা ব্রিজের ওপরই নেমে যায়। পরবর্তীতে যাত্রীরা বাসের চালককে গাবতলীতে একটি কাউন্টারে আটকে রাখেন। ঘটনার কিছুক্ষণ পরে একই মহাসড়কের সিএনবি এলাকার রাজধানী পরিবহনের একটি বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল। এদিকে নাটোরে কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পেছনের জানালার গ্রিল ভেঙে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাতে ঘটনা ঘটলেও আজ বেলা 11:30টার দিকে জানাজানির পর নড়ে চড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথি চুরির তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, এরই মধ্যে 3 জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলাই দেখার চেষ্টা করছি। যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র্যাব।
সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কোষনগর পশ্চিম বাজার এলাকায় স্বজনের বাড়ি হতে নারায়ণচন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর থেকে আসামি পলাতক ছিল। গেল মঙ্গলবার দুপুর 12টার দিকে মহিলা মাদ্রাসার 5ম শ্রেণীর শিক্ষার্থী এই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণচন্দ্র পাল ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর কিশোরীর বাবা থানায় মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মামলার 1 নং আসামি নারায়ণচন্দ্র পালকে র্যাব 11 CPC 2 কুমিল্লার বুড়িচং থানার কংসনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল গুলিসহ লালটু বিশ্বাস নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে মেহেরপুরের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, লালটু বিশ্বাস অস্ত্রসহ তার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদে যৌথ বাহিনী অভিযান চালায় সেখানে। এ সময় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। লালটু বিশ্বাসের নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে 17টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে বাবুরহাট মতলব সড়কের পাশের এই বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই পুড়ে যায় 17টি দোকান। আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা। ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। অনেককাল ধরে সুনামের সাথে বাংলাদেশ রেলওয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই রেলের কর্মচারীদের উপর অযাচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব রেলওয়ে, পাহাড়তলী রেলওয়ে ওয়াগন কারখানা, রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এখন থেকে রেল কর্মচারীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া রেলকে আধুনিক রূপ দিতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে বলেও এ সময় জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে বাস্তবায়ন পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান জেলার সর্বস্তরের মানুষ। বক্তারা বলেন, পর্যটন সম্ভাবনাময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এত মৃত্যু বহির্বিশ্বকে খারাপ বার্তা দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এটি 6 লেনে উন্নতি করার দাবি জানান তারা। একই সাথে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয় কর্মসূচিতে। ঈদের পর ফের অস্থির হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের কাঁচা বাজার। লাফিয়ে বাড়ছে সবজির দাম। 80 টাকা ছাড়িয়েছে পটল, শিম, কচুরলতি সহ 6 সবজির দাম। 50 টাকার কমে মিলছে কেবল আলু, টমেটো আর মিষ্টি কুমড়ো। এদিকে পেঁয়াজেরও দাম বেড়েছে ঈদের পর। সপ্তাহের ব্যবধানে মেহেরপুরি পেঁয়াজে 30 ও বাড়ি পেঁয়াজ 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে রসুনের দাম। এদিকে কেজিতে 30 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে 20 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। কিছুটা কমেছে মাছের দামও। 20 থেকে 40 টাকা কমে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙাশ। 20 টাকা কমে মাঝারি আকারের কাতলা 280, রুই 270 এবং মৃগেল 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। এদিকে আলুর বাম্পার ফলনেও কপাল পুড়ছে রংপুরের কৃষকদের। প্রতি কেজি আলু 8 টাকা থেকে 9 টাকায় বিক্রি হলেও মিলছে না ক্রেতা। এতে হতাশ চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে করছেন বিক্ষোভ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। গেল বছর জুড়ে আলুর চাহিদা এবং দাম বাড়তি থাকায় আলু চাষে আগ্রহ বাড়ে চাষিদের।
চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়। স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 54,000 হেক্টর জমির, অথচ লক্ষ্যমাত্রার চেয়ে 12,500 হেক্টর বেশি জমিতে এবার চাষ হয় আলুর। উৎপাদনের লক্ষ্যমাত্রা 16,98,000 মেট্রিক টন। আলু যে লক্ষ্যমাত্রা গত বছরের তুলনা প্রায় 12,350 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু চাষে বেশি লাভের আশা ছিল চাষিদের, তবে সে আশায় ঘুরে বালি। প্রতি কেজি আলুর দাম নেমেছে 8 থেকে 9 টাকায়, তবুও মিলছে না ক্রেতা। খরচে মনে করো যে পার কেজিতে 15 টাকা পড়ে গেছে গায়ে কেজিতে। আলু বিক্রি করতে পারতেছি না, আলু নেওয়া লোক নাই। স্টোরে রাখতে গেলে স্টোর ভাড়া বেশি, এতে আমাদের দেখতেছি প্রচুর ঘাটতি। বীজ, সার, শ্রম সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 18 টাকা। সে খরচও না ওঠায় আলু নিয়ে বিপাকে চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ। আলুর আবাদ করিয়ে তো আমরা তো একবার ধ্বংস, কোনো কিছু নেই, সবই শেষ। সরকারের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষক এবং ব্যবসায়ীরা মিলে এই প্রতীকী প্রতিবাদ করছি। লোকসান থেকে বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি চাষি ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ময়মনসিংহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপেও মিলছে না পানি। বোরো ধান খেতে সেচের পানি দিতে পারছেন না কৃষকরা। সে সময় সেচের অভাবে বোরন চাষ নষ্ট হওয়ার আশঙ্কায় তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের পাড়াইল বাইরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান আকন্দ চলতি বোরো মৌসুমে 20,000 টাকা সুদে ধার করে 35 শতক জমিতে হাইব্রিড 777 জাতের বোরো আবাদ করেছেন। ক্ষেতের অর্ধেক ধান এখনো বের হয়ে এসেছে। এরই মধ্যে পানির স্তর নেমে গিয়ে গভীর নলকূপে পানি না আসায় সেচ দিতে পারছেন না। এতে ধান চিটা হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এই কৃষক। আমরা যদি পানি না দেওয়ার পাই আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ডিপটি বলতো আমাদের পানি ওঠে না। শুধু আব্দুর রহমান না, জেলার অধিকাংশ কৃষকের একই অবস্থা। 2 সপ্তাহ ধরে পানি না আসায় বেশিরভাগ গভীর নলকূপগুলো বন্ধ। মৌসুমের শেষে এসে সেচ দিতে না পারলে ধান ঘরে তুলতে পারবেন না তারা। এ বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাজার হাজার টাকা ভাঙ্গি আসছি, অন বাড়িটা না কি করবেন দেখুন, অন তো কোনো কৃষি অফিসাররা এনে আইতেছে না। আমরা পানি দেওয়া পাইতেছি না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই। তাদের যে আর্থিক যে খরচ হইতেছে তারা এটা কাটিয়ে উঠতে পারবে না যদি তাদের ক্ষতি হয়। গভীর নলকূপ বন্ধ হওয়ায় পানি দিতে না পারায় কৃষকের তোপের মুখে পড়েছে নলকূপের পরিচালনাকারীরা। আমি এই কলের ম্যানেজার, আমি দীর্ঘদিন ধরে কল চালাই, কিন্তু এরকম বিপদ উঠছে না। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা সমাধানে বিএডিসির সাথে যোগাযোগ করছেন তারা। আর বিএডিসির স্থানীয় এই প্রকৌশলী বলছেন বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি গভীর নলকূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। বিএডিসির ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে 100 ফিটেরও নিচে পানির লেয়ার চলে যাচ্ছে, যেটা পাচ্ছে না। তো এটা হয়তো এইবার সমস্যা না হলেও পরবর্তীতে হয়তো সেটা সমস্যা হতে পারে। যদি আমরা গভীর নলকূপগুলোকে পুনর্খনন করতে না পারি, অল্টারনেটিভলি আমরা সেচের যে কোনো ব্যবস্থা তাদেরকে করে দিব। জেলায় এবার 2,63,730 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 টন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রাজনৈতিক ও সামাজিক নির্যাতনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর ঐক্যের ডাক, সেটি তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ 1989 সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করে আসছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। দুয়ারে করা নাড়ছে বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বরণে আবহমান লোকসংস্কৃতির উৎসবে মেতে উঠবে পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজনের কর্মযজ্ঞ নিয়ে সার্বিক বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। জানানো হলো ফ্যাসিবাদকে বিদায় জানানো এবারের বৈশাখ আলোকিত করবে নতুন পথ। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায়
একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বাংলা বর্ষবরণে 1989 সালে প্রথমবারের মতো শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা হলেও 1996 সালে নাম পরিবর্তন করে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নতুন বাংলাদেশে ফিরিয়ে আনা হলো প্রথম সেই নাম। গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এবারের শোভাযাত্রার প্রতিবাদ্যে রয়েছে 2টি বার্তা। আনন্দ শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশগ্রহণ করবে সর্বস্তরের মানুষ। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি মৌমাছি বাড়ির খবর জানিয়ে। এক বাড়িতে বসেছে 21টি মৌমাছির চাক, উঠছে শত শত মৌমাছি, সবখানেই গুনগুন শব্দ। রাজবাড়ির চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়িটি এখন মৌমাছির বাড়ি নামেই পরিচিত। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি যেন মৌমাছির অভয়াশ্রম। বাড়ির একটি টিনের ঘর ও তার আশপাশে কাঁঠাল, বড়ই, মেহগনি ও জিকে গাছে বসেছে 21টি মৌমাছির চাক। মানুষ আর মৌমাছির মিতালি এক বাড়িতে। ঘটেনি হুল ফোটানোর কোনো ঘটনা, তাই তো দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখতে আসে মানুষ। মনে করেন 4-5টা ছিল, এবার 21টা মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। এক জায়গা অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক জায়গায় মধু 1000 টাকা কেজি। গেল 4 বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে বাসা বেঁধেছে মৌমাছি। সরিষার ফুল ফোটার সময় মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করে। আমের মুকুল ফোটা শেষ হয়ে গেলে মৌমাছি চলে যায়। আবার ফুল ফোটার সময় হলে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে। মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। অনেক দূর দূরান্ত থেকে ওই মধুর মাছি চাক যারা কাটে, ওরা আসে কাটলে পরে ওই অরিজিনাল মধু পাওয়া যায়। এসব চাক থেকে প্রতি মাসে মধু সংগ্রহ হয় 12 থেকে 15 কেজি। চাহিদা বেশি থাকায় দামও ভালো। যদি কোনো মৌ ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি দপ্তরের পাশে থেকে সাহায্য করে থাকি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া 2 নারী ও এক শিশুর 3 মরদেহ উদ্ধার। শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে টিকটকার ক্রিম আপা। সাভারে দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, নাটোরে কোর্টের মালখানায় চুরি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।